2012 সালের দিকে কেরালার কোল্লাম জেলার কারুভাল্লুর গ্রামের স্যাম আব্রাহাম ও তার স্ত্রী সোফিয়া অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকতেন। স্যাম ইউএই এক্সচেঞ্জে চাকরি করতেন। তাদের একটি 7 বছরের ছেলে ছিল। 2015 সালের অক্টোবর মাসে স্যাম ছুটি কাটাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে কেরালায় আসেন। তখন তিনি তার বাবা স্যামুয়েলকে বলেন, আমার মনে হচ্ছে আমি অস্ট্রেলিয়া ফিরে বাঁচব না, আর কফিনে করে ফিরে আসব। আমাকে দাদার পাশে কবর দিও গি। এই কথা শুনে স্যামুয়েলের হৃদয় কেঁপে ওঠে। 11 অক্টোবর স্যাম অস্ট্রেলিয়া ফিরে যান। কিন্তু 3 দিন পর 14 অক্টোবর সকালে হঠাৎ তার মৃত্যু হয়। মৃতদেহ কেরালায় পাঠানো হয় আর তাকে দাদার পাশেই কবর দেওয়া হয়। প্রথমে সবাই ভেবেছিল এটা হার্ট অ্যাটাক, কিন্তু 10 মাস পর 12 আগস্ট 2016-তে অস্ট্রেলিয়ান পুলিশ ফোন করে জানায় স্যামের মৃত্যু স্বাভাবিক ছিল না, ওকে খুন করা হয়েছে। স্যামের বাবা স্যামুয়েল এই খবর শুনে স্তব্ধ হয়ে যান। 14 অক্টোবর রাতে স্যাম ও সোফিয়া একসঙ্গে খেয়েছিলেন, এক বিছানায় ঘুমিয়েছিলেন। পরদিন সকালে সোফিয়া দেখেন স্যামের মুখে ফেনা, শরীর ঠান্ডা আর দেহ শক্ত হয়ে গেছে। তিনি সাথে সাথে ছেলে বোন সোনিয়া, যিনি একজন নার্স, ও এক বান্ধবীকে ডাকেন। ইমার্জেন্সি সার্ভিসেও ফোন করেন। পরে জানা যায় স্যামের মুখে রক্ত, জিহ্বা দাঁতের মাঝে আটকে, আর সিপিআর দেওয়া অসম্ভব ছিল। শুরুতে এটি হার্ট অ্যাটাক মনে হলেও পরবর্তীতে পুলিশি তদন্তে জানা যায় এই মৃত্যু রহস্যে মোড়ানো ছিল। এই ঘটনা কেবল স্যামের পরিবার নয়, গোটা মালজালি সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছিল। স্যামের মৃত্যুর সময় তার স্ত্রী সোফিয়া ও ছেলে কেরালায় তার সঙ্গে ছিলেন। স্বামীর মৃত্যুতে সোফিয়া পুরোপুরি ভেঙে পড়েন। যারাই তার এই অবস্থাটা দেখতেন সবার চোখ ভিজে যেত। 24 অক্টোবর 2015, স্যামের মৃত্যুর 12 দিন পর সোফিয়া বাধ্য হন কেরালা ছেড়ে অস্ট্রেলিয়া ফিরে যেতে। কারণ তার কাজ আর ছেলের পড়াশোনা অস্ট্রেলিয়াতেই ছিল। তবে তিনি প্রতি রবিবার স্যামের মা-বাবার সঙ্গে ফোনে কথা বলতেন। স্যামুয়েল তার ছেলের স্মৃতি ধরে রাখতে পুত্রবধূ আর নাতির কণ্ঠে সান্ত্বনা খুঁজতেন। কিন্তু জুলাই 2016-তে এক রবিবার সোফিয়ার ফোন আর আসে না। স্যামুয়েল ভাবেন হয়তো ব্যস্ত ছিল। পরের রবিবারেও ফোন না পেয়ে তারা চিন্তিত হয়ে পড়েন। তারপর স্যামের মৃত্যুর প্রায় 10 মাস পর 12 আগস্ট 2016-তে অস্ট্রেলিয়া থেকে এক ফোনে তারা জানতে পারেন স্যামের মৃত্যু হার্ট অ্যাটাকে নয়, বরং এটি একটি খুন। আরও চমকে ওঠার মতো বিষয় ছিল, পুলিশ জানায় তারা স্যামের স্ত্রী সোফিয়াকে গ্রেপ্তার করেছে। প্রশ্ন ওঠে, হার্ট অ্যাটাকের মতো দেখা মৃত্যু হঠাৎ খুনে পরিণত হল কিভাবে? আসলে স্যামের অটোপসি রিপোর্টেই এই রহস্য ফাঁস হয়। রিপোর্টে বলা হয় তার শরীরে সায়ানাইড বিষ ছিল, যার পরিমাণ এতটাই বেশি ছিল যে তাতে অন্তত 27 জনকে মারা সম্ভব। তার সঙ্গে তাকে কোনো নেশাজাতীয় ওষুধও খাওয়ানো হয়েছিল। এই তথ্যগুলো দেখে পুলিশ নিশ্চিত এটি পরিকল্পিত খুন। স্বাভাবিকভাবেই পুলিশ প্রথমে সন্দেহ করে স্ত্রী সোফিয়াকে। তবে অস্ট্রেলিয়ান পুলিশ সরাসরি তাকে গ্রেপ্তার করেনি। তারা অটোপসি রিপোর্টে সায়ানাইড ও মাদক বিষয়ে সোফিয়াকে কিছুই জানায়নি, বরং নির্বে তদন্ত শুরু করে। অপরাধীরা অনেক সময় ধরা না পড়লে বা সন্দেহ না গেলে সাধারণের মতো আচরণ করে। আর যখন দেখে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে, তখন ধীরে ধীরে নিজেদের আসল রূপে ফিরে আসে। এই কারণেই অস্ট্রেলিয়ান পুলিশ সোফিয়ার উপর নজরদারি শুরু করে। তারা কয়েকটি গোপন টিম তৈরি করে। এক টিম সোফিয়ার গতিবিধি দেখছিল, এক টিম তার কল রেকর্ড শুনছিল। ঠিক তখনই 5 মাস পর এক বড় ক্লু পুলিশের হাতে আসে। পুলিশ জানতে পারে সোফিয়া স্যামের গাড়ি এক ব্যক্তির নামে ট্রান্সফার করেছেন এবং তার সঙ্গে একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। এরপর স্যামের সব টাকা সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। এদিকে পুলিশ দেখতে পায় সোফিয়া একজন পুরুষের সঙ্গে গোপনে দেখা করছে, কখনো পার্কে, কখনো ক্যাফেতে। প্রথমে তারা লুকিয়ে দেখা করত, পরে প্রকাশ্যে ঘুরতে শুরু করে। তাদের কল রেকর্ড থেকে 100 ঘণ্টারও বেশি কথোপকথন মেলে। যখন গাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট এবং কল রেকর্ডের তথ্য একত্রিত করা হয়, তখন দেখা যায় এইসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই, অরুণ কমলাসনন। এখন প্রশ্ন ওঠে, এই অরুণ কমলাসনন কে? স্যাম সোফিয়ার জীবনে তার আগমন কিভাবে? আসলে স্যাম আব্রাহাম জন্মেছিলেন 1900 সালে কেরালার কোল্লামের কারুভাল্লুর গ্রামে। ছোটবেলা থেকেই স্যাম গানবাজনার ভীষণ ভক্ত ছিলেন। একদিন তার বাবা তাকে নিয়ে যান বেতেল মার্থমা চার্চে, যেখানে সে চার্চের মিউজিক গ্রুপে যোগ দেয়। সেই গ্রুপেই ছিল এক মেয়ে, সোফিয়া। স্যাম সহজ সরল ছেলে ছিল, আর সোফিয়ার সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন স্যাম সোফিয়াকে তার বাবা মার সঙ্গে পরিচয় করায়। মা লিলাম্মা মেনে নিলেও বাবা স্যামুয়েল কিছুটা হতাশ হন। তিনি বলেন, সোফিয়াকে আমার ভালো লাগছে না গি।
2003 সালে স্যাম সোফিয়াকে বিয়ে করতে চাইলেও তখন সে এমবিএ করতে ডিন্ডিগুল, তামিলনাড়ু চলে যায়। আর সোফিয়া এমএসসি ইলেকট্রনিক্স পড়তে যায়। এই সময়েই সোফিয়ার দেখা হয় অরুণ কমলাসননের সঙ্গে। বন্ধুত্ব থেকে সম্পর্ক গাঢ় হয়। স্যামের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও সোফিয়া অরুণকে ভালোবেসে ফেলে এবং তাকে প্রপোজ করে। সোফিয়া অরুণকে বলেছিল, তুমি হ্যান্ডসাম, স্টাইলিশ, আর স্যাম খুবই বোরিং। কি কলেজ শেষে অরুণ চাকরি পায়, আর সোফিয়া আবার স্যামের সঙ্গে ঘনিষ্ঠ হয়। কিন্তু অরুণের সঙ্গে সম্পর্কের কথা সে স্যামকে কখনো জানায়নি। 2008 সালে স্যাম সোফিয়াকে বিয়ে প্রস্তাব দেয়। সোফিয়া রাজি হয়। স্যামের বাবা আপত্তি করলেও সোফিয়া আত্মহত্যার হুমকি দিলে বাধ্য হয়ে তারা রাজি হন। 2008 সালে খ্রিস্টীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। 1 বছর পর তাদের একটি ছেলে হয়। তখন স্যাম ওমানে লুলু এক্সচেঞ্জে চাকরি করতেন, আর সোফিয়া বেঙ্গালুরুর একটি কোম্পানিতে কাজ করতেন। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে মেয়ে একদিন আত্মহত্যার হুমকি দিয়ে বিয়ে করেছিল, সেই মেয়েই একদিন নিজের স্বামীর খুনের সন্দেহে গ্রেপ্তার হবে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল স্যাম আর সোফিয়ার দাম্পত্য জীবন সুখের। কিন্তু বাস্তবে সোফিয়া নিজের ভিতরে ভেঙে পড়ছিল। সে স্যামকে বিয়ে করলেও তার মন পড়ে থাকত অরুণ কমলাসননের কাছে। প্রতিদিন অরুণকে মনে করে কাঁদত। শেষমেশ একদিন সে আর সহ্য করতে না পেরে অরুণকে ফোন করে এক হোটেলে দেখা করে। সেখান থেকে আবার শুরু হয় তাদের পরকীয়া সম্পর্ক। কিছুদিন পর অরুণ সোফিয়াকে জানায় যে 2 বছর পর তার মেলবোর্নে চাকরির অফার আসবে, তখন তারা একসঙ্গে থাকতে পারবে না। এরপর অরুণ অন্য এক মেয়েকে বিয়ে করে। সোফিয়া নিজেও মানিয়ে নেয় এই বাস্তবতা। কিন্তু তখনই তার বোন সোনিয়া জানায় সে মেলবোর্নে নার্সের চাকরি পেয়েছে। সোফিয়ার চোখে আবার আশা জাগে। সে বোনের সাহায্যে মেলবোর্নে একটি চাকরি খুঁজে পায় এবং 2012 সালে অরুণের আগেই মেলবোর্নে চলে যায়। সোফিয়া জানত স্যাম পরিবারপ্রেমী মানুষ, তাই সে এত দূরে আসবে না। কিন্তু অপ্রত্যাশিতভাবে অরুণের আগমনের মাত্র 2 মাস আগে স্যাম মেলবোর্নে পৌঁছে যায় এবং ইউএই এক্সচেঞ্জে চাকরি শুরু করে। এতে অরুণ ও সোফিয়ার দেখা সাক্ষাতে সমস্যা হতে থাকে। তাই তারা একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে। জুলাই 2015-তে মেলবোর্নের লেলোর রেল স্টেশনে স্যাম গাড়িতে উঠতেই এক মুখোশধারী ব্যক্তি তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। গলা, কপাল ও কানপাটিতে আঘাত লাগে, কিন্তু স্যাম পাল্টা লড়াই করে মুখোশ খুলে ফেলে, ফলে হামলাকারী পালিয়ে যায়। স্যাম পরে জানায় সে মুখ দেখলেও চিনতে পারেনি। তদন্তে জানা যায় ওই দিন অরুণ অফিস যায়নি এবং হামলার পেছনে অরুণ সোফিয়ার হাত ছিল। এই ঘটনার পর 11 অক্টোবর স্যাম কেরালা থেকে মেলবোর্ন ফেরে। তখন সোফিয়া অরুণকে বলে, আমি আর স্যামকে সহ্য করতে পারছি না। এবার এমন কিছু করতে হবে যাতে সে বেঁচে না থাকে। অরুণ চেষ্টায় করে সায়ানাইড জোগাড় করে। 13 অক্টোবর রাতে তারা পরিকল্পনা অনুযায়ী এগো। স্যাম অফিস থেকে এলে সোফিয়া তাকে অ্যাভোকাডো মিল্ক দেয়, তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। স্যাম দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে অরুণ বাড়িতে আসে, সোফিয়া তাকে ঘরে নিয়ে যায়। অরুণ তার ব্যাগ থেকে সায়ানাইড বের করে, আর সোফিয়া আগে থেকে প্রস্তুত করা অরেঞ্জ জুস নিয়ে আসে। স্যাম তখন অচেতন। জুসে সায়ানাইড মিশিয়ে তারা 1 চামচ করে স্যামের মুখে ঢালতে থাকে। ফোরেনসিক রিপোর্ট অনুযায়ী স্যামের যকৃত ও রক্তে অতিরিক্ত সায়ানাইড পাওয়া যায় 28 মিলিগ্রাম কেজি, যেখানে 1 মিলিগ্রাম কেজি একজন মানুষকে মারার জন্য যথেষ্ট। স্যামকে খুন করার পর তারা সমস্ত প্রমাণ মুছে ফেলে এবং শারীরিক সম্পর্ক করে। পরে অরুণ চলে যায়, আর সোফিয়া তার ছেলের পাশে ঘুমাতে চলে যায়। সকালে সোফিয়া কান্নার নাটক করে সবাইকে জানায় স্যামের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। কিন্তু ভিক্টোরিয়ান ইনস্টিটিউট অফ ফরেনসিক মেডিসিনের ডাক্তার বর্ক যখন স্যামের ময়নাতদন্ত করেন, তখন তিনি শরীরে বিপুল পরিমাণ সায়ানাইডের প্রমাণ পান, যা সমস্ত সত্য ফাঁস করে দেয়। পোস্টমর্টেম রিপোর্টে স্যামের শরীরে সায়ানাইডের উপস্থিতি দেখা মাত্রই ফরেনসিক বিশেষজ্ঞ বার্ক বুঝে যান যে এটা কোনো হার্ট অ্যাটাক নয়, বরং ঠান্ডা মাথায় করা পরিকল্পিত খুন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান যে স্যামকে হত্যা করা হয়েছে। এই খবরে প্রথম সন্দেহ পড়ে অরুণ কমলাসননের উপর, কারণ 3 মাস আগে স্যামের উপর হওয়া হামলার ঘটনায়ও তার নাম উঠে এসেছিল। যদিও পুলিশ স্যামের খুনের কথা জানত, তারা তদন্তের স্বার্থে সেই খবর স্যামের পরিবার এবং স্ত্রী সোফিয়াকে জানায়নি। তারা ইচ্ছাকৃতভাবে অরুণ ও সোফিয়ার কাছে বার্তা পাঠায় যে স্যামের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। এটা জেনে অরুণ ও সোফিয়া স্বস্তিতে ঘুরে বেড়াতে থাকে। তখন পর্যন্ত পুলিশ শুধু অরুণকে সন্দেহ করছিল। পুলিশ যখন অরুণের বাড়ি তল্লাশি করে, তখন তার কম্পিউটার থেকে সোফিয়া ও অরুণের অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার হয়। এরপর সোফিয়াকেও নজরে রাখা শুরু হয়।
পুলিশ জানতে পারে 2014 থেকে 2015 সালের মধ্যে সোফিয়া 3 বার ইন্ডিয়ায় টাকা পাঠিয়েছিল, কিন্তু প্রাপক ঠিকানা ছিল অরুণের। এছাড়াও অরুণের গ্যারাজে একটি গাড়ি পাওয়া যায় যার রেজিস্ট্রেশন স্যামের নামে ছিল। পুলিশ যখন ফেসবুক মেসেঞ্জার অ্যাক্সেস করে, তখন তারা আবিষ্কার করে যে সোফিয়া ও অরুণ গত 6 মাস ধরে স্যামের খুনের পরিকল্পনা করছিল। সাবুতের ভিত্তি আরও পোক্ত করতে পুলিশ একজন অফিসারকে গোপনে অরুণের বন্ধু বানায় এবং তার ও সোফিয়ার কথোপকথন পর্যবেক্ষণ করে। তারা মূলত মালয়ালম ভাষায় কথা বলত। কিন্তু কলগুলো ট্রান্সক্রিপ্ট করার পরে পুলিশ বুঝতে পারে স্যামকে খুন করার মূল ষড়যন্ত্রকারী ছিল সোফিয়াই। তদন্তে জানা যায় সোফিয়া ও অরুণের 6000-টিরও বেশি ফোন কলের রেকর্ড আছে। এমনকি সোফিয়ার ডায়েরিতে সে অরুণের জন্য ভালোবাসা এবং যৌন আকাঙ্ক্ষার কথা লিখেছে। এক জায়গায় সে লিখেছে, আমি জানি না কেন কিছু মানুষ আমাদের এত প্রিয় হয়ে যায়। আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। আরেক জায়গায় লিখেছে, তুমি আমায় খারাপ করে দিচ্ছ, কিন্তু আমি সেটা উপভোগ করছি কি। এসব তথ্য হাতে আসার পর পুলিশ সোফিয়ার বোন সোনিয়াকেও গ্রেপ্তার করে। এরপর আদালতে তারা সব প্রমাণ পেশ করে, কম্পিউটার হার্ড ড্রাইভ, যৌথ অ্যাকাউন্ট, ফোনকলের রেকর্ড এবং সোফিয়ার ডায়েরি। আদালত সোফিয়াকে 22 বছরের জেল দেয়, যার মধ্যে 18 বছর সে প্যারোলে মুক্তি পাবে না। সে আবেদন করে সাজার মেয়াদ কমানোর জন্য, কারণ তার সন্তানের দেখাশোনা করার কেউ নেই। কিন্তু আদালত আবেদন খারিজ করে। অরুণকে 27 বছরের জেল দেওয়া হয়, কারণ সাইনাইড সে জোগাড় করেছিল। সে দাবি করে তার মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু আদালত তার কথাও মানে না। 2019 সালে সে আবার আপিল করে এবং তখন তার সাজা 3 বছর কমিয়ে 24 বছর করা হয়। অর্থাৎ 20 বছর পর অরুণও প্যারোলে মুক্ত হতে পারে। এই ঘটনার পরে অস্ট্রেলিয়ায় একটি কথা জনপ্রিয় হয়, সে চুম্বন, যা সোফিয়ার অভিনয়ের শেষ দৃশ্য ছিল। কি কারণ স্যামের মৃত্যুর পর সে এতই নিখুঁতভাবে অভিনয় করেছিল যে কেউ সন্দেহ করেনি। সে প্রতি রোববার স্যামের বাবা মার সঙ্গে কথা বলত। স্যামের বাবা স্যামুয়েল এখনও সেই দিন মনে করে কাঁদেন, যেদিন তিনি প্রথম স্যামকে চার্চে নিয়ে গিয়েছিলেন। যদি না যেত, তবে সোফিয়ার সঙ্গে পরিচয় হতো না। আদালত স্যামের ছেলের কাস্টডি সোফিয়ার বোন সোনিয়াকে দেয়। ছেলেটি এখনও সোফিয়ার পরিবারের সঙ্গেই আছে। স্যামের বাবা মা রোববারে তার সঙ্গে ফোনে কথা বলেন, কিন্তু তার আশেপাশে সবসময় সোফিয়ার পরিবারের কেউ থাকায় তারা খোলামেলা কথা বলতে পারেন না। তারা ভয় পান জেল থেকে বেরিয়ে সোফিয়া ছেলেটিকেও মেরে ফেলতে পারে। স্যামুয়েল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন যেন তারা তাদের নাতির অভিভাবকত্ব পান। আজও স্যামের বাবা মা তাদের নাতিকে ফিরে পাওয়ার আশায় লড়ে যাচ্ছেন। বন্ধুরা, এই ঘটনাটি শুধু বলার জন্য বলা হয়নি, বরং আপনাকে সতর্ক ও সচেতন করার জন্য বলা হয়েছে। আপনি কি ভাবেন এই ঘটনার সম্পর্কে? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।